সময়টা ২০২৫ সালের নভেম্বর মাস। শীতের একটা কনকনে রাত। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ২টো। হ্যাঁ, চারদিক একদম নিস্তব্ধ তখন। ঠিক, চারদিক নিস্তব্ধ। আর ঠিক এমন একটা সময়ে কারো ফোনে যদি একটা মেসেজ আসে, আর সেই মেসেজে লেখা থাকে শুধুই একটিমাত্র শব্দ, হেল্প, মানে বাঁচাও। বাপরে, ভাবলি তো গা ছমছম করে ওঠে। একদম তাই। মাঝরাতের ওই একটিমাত্র শব্দের আর্তনাদ থেকে কিন্তু শুরু হয় এক ভয়াবহ গল্প। আজকের এই ডিপ ডাইভে বা গভীরে বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা উঠে এসেছে নীল এবং তিশা নামের দুজন ব্যক্তির এক শির দ্বারা হিম করা কথোপকথন থেকে। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন কিন্তু শুধু একটা সাধারণ ভূতের গল্প বলা নয়। না, একেবারেই না। আমাদের উদ্দেশ্য হল এই সোর্স ম্যাটেরিয়াল থেকে একটা গভীর মনস্তাত্ত্বিক এবং অতিপ্রাকৃত বিপর্যয়ের শিকড় খুঁজে বের করা। আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন আধ্যাত্মিক ট্রেন্ডস, মানে সঠিক জ্ঞান ছাড়া অনুসরণ করলে একটা মানুষের জীবন আক্ষরিক অর্থেই এক জীবন্ত নরকে পরিণত হতে পারে। আসল ব্যাপারটা হলো, এই মাঝরাতের মেসেজটির পেছনের কারণ খুঁজতে গিয়ে আমরা এমন একটা জগতে প্রবেশ করি যা আমাদের চেনা জগতের চেয়ে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, নীল আর তিশার ওই আলোচনা থেকে আমরা জানতে পারি যে বিষয়টা শুরু হয়েছিল খুব সাধারণ একটা মনস্তাত্ত্বিক সংকট থেকে। রাইট, একটা ব্রেকআপের তীব্র কষ্ট বা একাকিত্ব। মানুষ যখন এরকম অবস্থায় থাকে, সে ইন্টারনেটের অচেনা অজানা এক অন্ধকারের দিকে খুব সহজেই হেলে পড়ে। সোর্স থেকে জানা যায় ওই মেসেজ পাওয়ার পরের দিন সকালে তিশা যখন মেয়েটির সাথে দেখা করেন, তিনি তাকে চিনতেই পারছিলেন না। একদমই না। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারের সে উজ্জ্বল প্রাণবন্ত চেহারার সাথে বাস্তবের মেয়েটি নাকি কোনো মিলই ছিল না। মেয়েটি ছিল চরম ফ্যাকাশে, বিধ্বস্ত, আর তিশা বলছিলেন তার চোখে নাকি ছিল এক অদ্ভুত জমাট বাঁধা শূন্যতা। শুধু তাই নয়, সে এতটাই আতঙ্কের মধ্যে ছিল যে ফোনে কথা বলতেও তার ভয় লাগছিল। তার সারাক্ষণ মনে হচ্ছিল কেউ তার সব কথা আড়ি পেতে শুনছে। এই জায়গাটাতে আমার একটা বড় প্রশ্ন জাগে। একটা ব্রেকআপের কষ্ট তো অনেক মানুষই পায়, তাই না? হ্যাঁ, খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু সেখান থেকে একজন মানুষ এতটা প্যারানয়েড বা আতঙ্কিত অবস্থায় কিভাবে পৌঁছায়? তিশা এবং নীলের কথোপকথন থেকে এটা পরিষ্কার যে ব্রেকআপের পর নিজের পুরনো ভালোবাসাকে ফিরে পেতে মেয়েটি ইন্টারনেটে কিছু ভিডিও দেখা শুরু করেছিল। হ্যাঁ, মূলত সাবলিমিনাল মিউজিক আর এঞ্জেল হিলিংয়ের ভিডিও। তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু কিছু ভিডিও দেখা বা মিউজিক শোনা থেকে কারো চেহারা বা মানসিক অবস্থা এতটা বদলে যেতে পারে কি? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের রসায়ন এবং ইন্টারনেটের অ্যালগোরিদমের এক ভয়ঙ্কর যুগলবন্দির মধ্যে। আচ্ছা। মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, বিশেষ করে একটা ব্রেকআপের পর, তখন মস্তিষ্কে ডোপামিনের তীব্র অভাব দেখা দেয়। মানুষ তখন একটা উইথড্রল ফেজের মধ্যে দিয়ে যায়। অনেকটা মাদকাসক্তদের মতো? একদম তাই। তখন তার শুধু একটা জিনিসই দরকার হয়, তার পুরনো জীবনটাকে ফেরত পাওয়া। আর ইন্টারনেট ঠিক সেই দুর্বলতার সুযোগটাই নেয়। মানে অ্যালগোরিদম তাকে সেই ফাঁদে ফেলে। হ্যাঁ, আপনি যে সাবলিমিনাল মিউজিকের কথা বললেন, সেটা কিন্তু সাধারণ কোনো গান নয়। এই কনটেক্সটে সাবলিমিনাল বলতে বোঝায় এমন কিছু অডিও ট্র্যাক যেখানে বৃষ্টির শব্দ বা সাধারণ মিউজিকের নিচে হাজার হাজার বার খুব নিচু স্বরে কিছু কথা বা অ্যাফার্মেশন লুকানো থাকে। ওহ, বুঝতে পেরেছি। দাবি করা হয় এগুলো মানুষের চেতন মনকে পাশ কাটিয়ে সরাসরি অবচেতন স্তরে প্রবেশ করে। ঠিক, এবং তারা বিশ্বাস করে এটা বাস্তবতা বদলে দিতে পারে। চলুন বিষয়টা একটু খুলে বলি। এই যে ইন্টারনেটের অচেনা আধ্যাত্মিক চর্চাগুলো, এগুলোকে আমি একটা অ্যানালজি নিয়ে বোঝাতে চাই। অবশ্যই, বলুন। এটাকে তুলনা করা যেতে পারে অজানা কোনো সোর্স থেকে আমাদের ব্রেনে একটা থার্ড পার্টি সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করার সাথে। চমৎকার একটা তুলনা। তাই না? মানে শুরুতে মনে হবে, বাহ, এটা তো খুব রিল্যাক্সিং, এটা আমার সমস্যার খুব দ্রুত একটা সমাধান দিচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে এই ম্যালওয়্যারটি কিভাবে মানুষের পুরো অপারেটিং সিস্টেমকে, মানে তার বিচারবোধ আর মনস্তত্ত্বকে ধ্বংস করে দিচ্ছে, তা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। ম্যালওয়্যারের এই রূপকটি এখানে একদম নিখুঁতভাবে খাটে, কারণ এই প্রলোভনগুলো আসে খুব পজিটিভ, খুব নিরীহ মোড়েকে। যেমন ধরুন ওই এঞ্জেল হিলিং। রাইট, নামটা শুনলেই মনে হয় এটি বুঝি দেবদূতদের আশীর্বাদ নিয়ে আসবে, আত্মিক শান্তি দেবে। কিন্তু অ্যালগোরিদমের একটা নির্দিষ্ট পাইপলাইন আছে। পাইপলাইনটা কিভাবে কাজ করে আসলে?
আজকে যে মানুষটা মন খারাপ কাটানোর জন্য একটা সাধারণ ট্যারট কার্ড রিডিংয়ের ভিডিও দেখছে, অ্যালগোরিদম তাকে কালকে ক্রিস্টাল হিলিংয়ের ভিডিও দেখাবে, আচ্ছা, তারপর পরশু দেখাবে কিভাবে নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হয় বা ম্যানিফেস্ট করতে হয়। এভাবে ধাপে ধাপে খুব ধীরে তাকে অন্ধকার জাদুর দিকে নিয়ে যাওয়া হয়। মানে এই পজিটিভ নামের আড়ালেই লুকিয়ে থাকে ডার্ক ম্যাজিক বা অন্ধকার জাদুর ফাঁদ। ঠিক তাই, মানুষ বুঝতেও পারে না যে সে আলো ভেবে আসলে অন্ধকারের দিকেই পা বাড়াচ্ছে। আর ঠিক এই পাইপলাইন ধরে হাঁটতেই সোর্স ম্যাটেরিয়ালের গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। হ্যাঁ, মেয়েটি শুধুমাত্র দর্শক হয়ে থেমে থাকেনি। একদমই না, সে সক্রিয়ভাবে এমন এক বিপদের দিকে পা বাড়ায় যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। তিশার বর্ণনা অনুযায়ী মেয়েটি না বুঝেই আর্কএঞ্জেল মাইকেলের নাম করে এমন কিছু তান্ত্রিকাচার বা রিচুয়াল শুরু করে দেয় যা আসলে কোনোভাবেই অ্যাঞ্জেল হিলিং ছিল না। হ্যাঁ, সোর্স অনুযায়ী সেটি ছিল মূলত পিশাচ সাধনা। সে মাঝরাতে নিজের ঘরে একা মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত সব মন্ত্র জপ করতে থাকে, কিন্তু এই পর্যন্ত তাও একরকম ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে যখন সে সিজিল তৈরি করে। হ্যাঁ, এই সিজিল ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? এই সিজিল বিষয়টা আসলে কি? সিজিল হলো এক ধরনের বিশেষ জাদুকরী প্রতীক বা চিহ্ন। জাদুকরী চর্চায় বিশ্বাস করা হয় যে একজন মানুষের গভীর কোনো ইচ্ছাকে একটি নির্দিষ্ট প্রতীকের মাধ্যমে কাগজে বা অন্য কোথাও এঁকে সেটিকে কোনো শক্তির দ্বারা জাগ্রত বা অ্যাক্টিভেট করা যায়। আচ্ছা, মানে একটা ফিজিক্যাল রূপ দেওয়া ইচ্ছাকে। হ্যাঁ, এই প্রতীকটাই হলো সিজিল। কিন্তু ওই মেয়েটি এই সিজিল অ্যাক্টিভেট করার জন্য যে উপায়টি বেছে নিয়েছিল সেটাই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। কারণ সে নিজের রক্ত দিয়ে সেই সিজিল এঁকেছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। দাঁড়ান, এখানেই আমার সবচেয়ে বড় খটকা লাগছে। কেন? একজন সাধারণ মেয়ে যে হয়তো স্বাভাবিক জীবনে পড়াশুনো করে বা চাকরি করে, সে হঠাৎ করে নিজের রক্ত দিয়ে চিহ্ন আঁকার মতো চরম একটা সিদ্ধান্ত কেন নেবে? এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট। ব্রেকআপের কষ্ট থেকে সরাসরি রক্ত দিয়ে রিচুয়াল করা, এই লাফটা তো অনেক বড়। সাধারণ মানুষের তো রক্ত দেখলেই ভয় পাওয়ার কথা। এখানেই সেই ইন্টারনেটের ইকো চেম্বার বা প্রতিধ্বনি প্রকোষ্ঠের প্রভাবটা বুঝতে হবে। ইকো চেম্বার বলতে ওই নির্দিষ্ট কমিউনিটিগুলোকে বোঝাচ্ছেন? হ্যাঁ, ইকো চেম্বার হলো ইন্টারনেটের এমন একটি গ্রুপ যেখানে সবাই একই ধরনের চিন্তাভাবনা শেয়ার করে এবং বাইরের কোনো যৌক্তিক মতামত সেখানে প্রবেশ করতে পারে না। বুঝতে পেরেছি। মেয়েটি যখন মাসের পর মাস এই ধরনের ফোরাম বা ভিডিওর মধ্যে ডুবেছিল, তখন তার চারপাশের মানুষজন তাকে বোঝাতে শুরু করে যে সাধারণ প্রার্থনায় কাজ না হলে আরও শক্তিশালী কিছু করতে হবে। আর সেই শক্তিশালী জিনিসটাই হলো রক্ত। ঠিক, প্রকৃতি, আধ্যাত্মিকতা বা জাদুবিদ্যার জগতে রক্ত হলো জীবনের চূড়ান্ত প্রতীক। রক্ত মানেই লাইফ ফোর্স বা প্রাণশক্তি। আচ্ছা, যখনই সাধারণ কোনো প্রার্থনা বা রিচুয়ালে শরীরের অংশ বা রক্ত ব্যবহার করা হয়, তখন সেটি আর নেহাত কোনো প্রার্থনা থাকে না। এটি তখন একটি চুক্তিতে পরিণত হয়। একটি অশুভ এবং অলাঙ্ঘনীয় চুক্তি। তার মানে রক্ত দেওয়ার বিষয়টা ছিল একটা সিগনেচার বা স্বাক্ষরের মতো। ঠিক তাই। আর এই চুক্তিতে স্বাক্ষর করার পর থেকেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। তিশার বর্ণনা থেকে তো আমরা খুব স্পষ্টভাবে জানতে পারি যে রক্ত দিয়ে সিজিল সক্রিয় করার পর মেয়েটি অনুভব করতে থাকে তার ঘরের কোণে একটি বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুধু তাই নয়, সে যখন রাস্তায় বেরোতো তখন তার মনে হতো তার কাঁধের ওপর ভারী কিছু একটা চেপে আছে, যেন কেউ তাকে আক্ষরিক অর্থেই ভর করে চলছে। বাপরে! এই যে শারীরিক ও মানসিক ভারিত্ব, এটি আসলে ওই সোর্স অনুযায়ী সেই অশুভ শক্তির উপস্থিতিরই একটা প্রমাণ। এই ঘটনাগুলো শুনলেই দা ছমছম করে। কিন্তু এই গল্পের সবচেয়ে ভীতিকর দিকটা কিন্তু অন্য জায়গায়। কোন জায়গাটা? এত কিছুর পরও এই ভয়ঙ্কর প্রক্রিয়ার ফলাফল কিন্তু মেয়েটির পক্ষে যেতে শুরু করেছিল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ট্র্যাপ। মানে সে যা চেয়েছিল ঠিক সেটাই পাচ্ছিল। তার এক্স বয়ফ্রেন্ড হঠাৎই কোনো কারণ ছাড়াই তার কাছে ফিরে আসে। শুধু তাই নয়, সোর্স বলছে মেয়েটির মধ্যে এক অদ্ভুত অতি প্রাকৃত মোহময়ী সৌন্দর্য চলে আসে, যা চারপাশের সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। মানুষ তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। কিন্তু এই সাফল্যই তো আসলে সবচেয়ে বড় ফাঁদ, তাই না? একদমই। এটি একটি ক্লাসিক ফাঁদ। এই সাময়িক এবং বস্তুতান্ত্রিক সাফল্যই তাকে আরও গভীর খাদের দিকে নিয়ে গেল।
কারণ সে মনে করছিল সবকিছু তো ঠিকঠাকই কাজ করছে। হ্যাঁ, কিন্তু যে কোনো চুক্তির একটা মূল্য থাকে। অশুভ শক্তির সাথে করা চুক্তিতে এবার তাকে মূল্য চোকাতে হবে। শুরু হলো অফারিং বা বলিদানের পালা। ওই অশরীরীর শক্তিকে খুশি রাখতে সে কাঁচা মাংস আর মদ উৎসর্গ করতে শুরু করল। হ্যাঁ, আর সে নিজের চোখে দেখতে পেত এক বিশাল কালো ডানাওয়ালা পাখি এসে সেই কাঁচা মাংস খাচ্ছে। একটু থামুন, ঘরের ভেতর একটা বিশাল কালো পাখি কাঁচা মাংস খাচ্ছে। সোর্স মেটেরিয়াল অনুযায়ী সে এটাই দাবি করেছিল। এই পর্যায়ে এসেও কি তার একবারও মনে হলো না যে সে ভয়াবহ কোনো বিপদে পড়েছে? সে তো ভয় পেয়ে দৌড়ে পালানোর কথা। সেটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এটি একটি চরম অশুভ সংকেত বা রেড ফ্ল্যাগ হিসেবে গণ্য হওয়ার কথা। সে কিভাবে এই বিষয়টাকে স্বাভাবিক হিসেবে নিচ্ছিল? এটাই হলো মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে জটিল দিক। সাইকোলজিতে একে বলা যায় চরম মাত্রার কনফার্মেশন বায়াস। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে এখানে? যখন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়, তখন সে ওই প্রাপ্তিটাকে জাস্টিফাই করার জন্য চারপাশের সব রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেতকে অগ্রাহ্য করতে শুরু করে। ওহ, মানে সে লজিক খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, ভেবে দেখুন, সে তার হারানো প্রেমিককে ফিরে পেয়েছে, সে মানুষের মনোযোগ পাচ্ছে, তার মনে হচ্ছে সে এখন অনেক শক্তিশালী। এই সাময়িক প্রাপ্তি তার চোখ এমনভাবে অন্ধ করে দিয়েছিল যে সে ভয়ঙ্কর পিশাচ বা কালো পাখিকেও তার সাফল্যের কারিগর হিসেবে মেনে নিয়েছিল। ঠিক, সে ভাবছিল যাই হোক না কেন জিনিসটা তো কাজ করছে। এই যুক্তিতেই মানুষ ভয়াবহ পথকেও সঠিক বলে মেনে নিতে দ্বিধা করে না। বিষয়টা অনেকটা ফাউস্টিয়ান বার্গেন বা শয়তানের সাথে চুক্তি করা সেই বিখ্যাত কনসেপ্টের মতো। একদম পারফেক্ট তুলনা। ফাউস্ট যেমন সীমাহীন জ্ঞান আর জাগতিক আনন্দের লোভে শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল, এখানেও বিষয়টা প্রায় একই রকম। সে তার কাঙ্ক্ষিত জিনিসগুলো পেয়েছে ঠিকই, কিন্তু এর জন্য যে মূল্য সে চোকাচ্ছে তা প্রতিদিন তার নিজের অস্তিত্বকেই গিলে খাচ্ছে। এবং এই অস্তিত্ব গিলে খাওয়ার প্রক্রিয়াটা একটা সময় চরমে পৌঁছায়। সোর্সে আমরা দেখি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে তার পরিণাম যে কতটা অনিবার্য এবং ভয়ঙ্কর হতে পারে বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না তার। তার সব সময় মনে হতে থাকে কেউ তাকে ছায়ার মতো অনুসরণ করছে, কেউ তার দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই ওই রাত দুটোর মেসেজটা আসে, হেল্প। হ্যাঁ, অবশেষে যখন তার দেয়ালে পিঠ থেকে যায়, যখন সে বুঝতে পারে যে সে নিজের হাতে নিজের জন্য এক ভয়াবহ নরক তৈরি করেছে এবং সেখানে সে আটকা পড়েছে, তখন সে মরিয়া হয়ে তিশার কাছে সাহায্য চায়। নীল আর তিশার ওই আলোচনা থেকে বোঝা যায় তাকে সেই অন্ধকার থেকে বের করে আনা মোটেও সহজ কোনো কাজ ছিল না। না, এটি ছিল এক দীর্ঘ, ক্লান্তিকর এবং কঠিন লড়াই। তিশার মূল বার্তাটাই ছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোভের বশবর্তী হয়ে বা রাতারাতি অলৌকিক কিছু পাওয়ার আশায় প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে জোর করে কিছু আদায় করার চেষ্টা করা মানেই নিজ ডেকে আনা বিপদ। এই ঘটনার একটি বাস্তবমুখী এবং যৌক্তিক দিক আমাদের গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। অবশ্যই। আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের চারপাশে তথ্যের কোনো অভাব নেই, কিন্তু জ্ঞান ছাড়া কোনো কিছু চর্চা করা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশেষ করে এমন কিছু যেগুলোর পরিণতি সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আগেকার দিনে আধ্যাত্মিক বা তান্ত্রিক চর্চা হতো অত্যন্ত গোপনে। হ্যাঁ, কোনো গুরুর অধীনে। রাইট, বছরের পর বছর সাধনা এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে। আর এখন তো কয়েকটা ক্লিকেই একটা মানুষ ইউটিউব বা টিকটকে এমন সব রিচুয়াল পেয়ে যাচ্ছে যার পেছনের দর্শন বা শক্তি সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ। বিষয়টা অনেকটা কোনো প্রশিক্ষণ ছাড়া শুধু একটা ম্যানুয়াল পড়ে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর চালানোর চেষ্টা করার মতো। হ্যাঁ, একদম তাই। আপনি জানেন বাটন চাপলে কি হবে, কিন্তু আপনি জানেন না রেডিয়েশন কিভাবে কন্ট্রোল করতে হয়। চমৎকার বলেছেন। প্রকৃতির একটা নিজস্ব ব্যালেন্স বা ভারসাম্য আছে। যখন সেই ভারসাম্য নষ্ট করে জোর করে শর্টকাট উপায়ে কিছু পেতে চাওয়া হয়, তখন প্রকৃতি তার ক্ষতিপূরণ আদায় করবেই। আর সেই মূল্য অনেক সময় মানুষের কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। আপনি যদি খুব যৌক্তিকভাবেও চিন্তা করেন, অতি প্রাকৃত বা প্যারানর্মাল বিষয়গুলোকে যদি কিছুক্ষণের জন্য সরিয়েও রাখি, তবুও এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এই পয়েন্টটা একটু বুঝিয়ে বলবেন, প্যারানর্মাল বিষয়গুলোকে সরিয়ে রাখলে এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি দাঁড়ায়? ভেবে দেখুন, একটা মেয়ে যে কিনা তার ব্যক্তিগত জীবনে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, সে যখন মাসের পর মাস অন্ধকার ঘরে বসে নিজের রক্ত দিয়ে অদ্ভুত সব ছবি আঁকছে,
হ্যাঁ, আইসোলেশনে থাকছে। আর ইন্টারনেটের একটা বিশেষ ইকো চেম্বারে নিজেকে আটকে রাখছে, তার মস্তিষ্ক তো স্বাভাবিকভাবেই হ্যালোসিনেট করতে শুরু করবে। একদম তাই। স্লিপ ডিপ্রাইভেশন বা ঘুমের অভাব মানুষের মস্তিষ্ককে পুরোপুরি বিকল করে দিতে পারে। তার প্যারানয়া বা ভীতি তো চরম পর্যায়ে পৌঁছাবেই। তার মানে আপনি বলতে চাইছেন, বিপদটা শুধু বাইরের কোনো অশরীরী শক্তির নয়, বিপদটা মানুষের নিজের মনের ভেতরের অন্ধকারেরও। হ্যাঁ, আর ইন্টারনেট শুধু সেই অন্ধকারকে উস্কে দেওয়ার কাজটা করেছে। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট। কি সেটা? আবেগপ্রবণ হয়ে, বিশেষ করে যখন মানুষ মানসিকভাবে সবচেয়ে বেশি দুর্বল থাকে, তখন ইন্টারনেটের কোনো অপরিচিত রিচুয়াল বা সাবলিমিনাল ট্রেন্ড অন্ধের মতো অনুসরণ করা মানসিক এবং পারিপার্শ্বিক ধ্বংস ডেকে আনতে পারে। হ্যাঁ, তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের সবার হাতের মুঠোয় অসীম তথ্য। কিন্তু এই ঘটনাটি আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে সব তথ্য বা জ্ঞান সমানভাবে উপকারী বা নিরাপদ নয়। যাচাই না করে এবং দীর্ঘমেয়াদী পরিণতি না জেনে অন্ধভাবে কোনো ট্রেন্ডের পেছনে ছোটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের সবার জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। শর্টকাট খুঁজতে গিয়ে মানুষ কিভাবে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলে, এই ঘটনা সেটাই বারবার প্রমাণ করে। যে জিনিসটা প্রাকৃতিকভাবে আপনার জীবন থেকে চলে গেছে, সেটাকে অপ্রাকৃতিক উপায়ে আটকে রাখার চেষ্টা কখনোই ভালো ফল বয়ে আনতে পারে না। আর ঠিক এই জায়গা থেকেই আজকের আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। দারুণ, বলুন। একটু গভীরে গিয়ে ভাবুন তো, আমরা এখন এমন এক যুগে বাস করি যা পুরোপুরি ইন্টারনেটের অ্যালগরিদম দ্বারা নিয়ন্ত্রিত। যদি তর্কের খাতিরে ধরেও নিই যে অতিপ্রাকৃত পিশাচ বা কালো ডানাওয়ালা পাখি বলতে বাস্তবে কিচ্ছু নেই, তাহলে কি এই আধুনিক শহরের চরম একাকিত্ব, ইন্টারনেটের ডার্ক ইকো চেম্বার এবং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অবদমিত আকাঙ্ক্ষাগুলোই এক হয়ে আমাদের মনের ভেতরে থাকা সত্যিকারের পিশাচগুলোকে জাগিয়ে তুলছে না? ওয়াও, এটা কিন্তু খুব গভীর একটা চিন্তা। প্রযুক্তির এই যুগে আমরা কি তবে নিজেদের অজান্তেই ডিজিটাল ডার্ক ম্যাজিকের শিকার হচ্ছি? ওই যে মেয়েটি রাত 2টোর সময় শুধু হেল্প লিখে মেসেজ পাঠিয়েছিল, হয়তো এই ডিজিটাল যুগে আমাদের সবার ভেতরেই এমন এক চরম একাকিত্ব বাস করে যা যে কোনো সময়ে ভুল দরজায় কড়া নাড়তে পারে। আর কে বলতে পারে সেই দরজা খুললে ওপার থেকে কে বা কি বেরিয়ে আসবে? ঠিক তাই।